তারপরে যারা রেস্টুরেন্টে গেছে রান্না করতে আপনার জন্য কে চিপস পাইছে কে ওইটা এই জায়গায় সমস্যা আপনি কোড করে যাবেন কিন্তু চিপস পাবেন না আপনার কোডটা দেখা যায় না আপনার কাজটা দেখা যায় না কারণ এটা পিছন মানে শেপটা হচ্ছে ব্যাক এন্ড আর শেপটা হচ্ছে ব্যাক এন্ড ওইটার ফ্রন্ট এন্ড ওইটার ফ্রন্ট এন্ড না ওইটার হচ্ছে এপিআই এখন আগে আমাদেরকে এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এই জিনিসগুলো সম্পর্কে একটা জানতে হবে কারণ হচ্ছে আমরা যে একটা কাজ করতেছি আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো আমাদের টার্গেট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো এই যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে গেলে পরে আমাদের আউটপুটটা ব্রাউজারে আসতেছে এই ব্রাউজারে কিভাবে আসতেছে আমি যে লিখলাম url.html আসলো না একটা গালি দিলাম কেন আসলো না জানতে হবে যে এই ওয়েব আবার আসলো facebook.com থেকে আসলো কেন আসলো কিভাবে সার্ভ হলো এই জিনিসটা আপনাকে প্রথমে জানতে হবে এই ভিউটা কিভাবে আসতেছে পিছনে কিভাবে কাজ করতেছে এই সব কিছু যখন জানবেন তখন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন তো এই ওয়েব অ্যাপ্লিকেশন আগে জানতে হবে হইতেছে ইন্টারনেট কি কেউ জানেন আজমাইনুর বলেন ইন্টারনেট কি আপনি ইন্টারনেট ব্যবহার করেন কত টাকা দিয়ে 130 টাকা তো এই যে 130 টাকা ব্যাটারি দিচ্ছেন দেখতে পারতেছেন একটা তার আয়না লাগাই দিচ্ছে এটা 130 টাকা দাম এই 130 টাকার ভ্যালু কোথায় কিভাবে 130 টাকা আসলো 130 টাকা কোথায় নেট পড়ছে যাই হোক 130 টাকার নেট কিভাবে কাজ করতেছে সেটা আসলে মেইন কোয়েশ্চেন কেউ জানেন ইন্টারনেট কিভাবে কাজ করে নেটওয়ার্কিং কোর্স কেউ করছেন শিখছেন সেখানে বলেন স্যার এমনিতে তো একটা সার্ভার মানে একটা যে নেটওয়ার্ক প্রোভাইডার ওকে আইপি দেওয়া হয় অরিজিনাল আর ওটার ভিতরে নেটপেড দিয়ে আর কি যে লোকালি যে এইগুলো আমার কাজ করে এবার আমি যদি google.com সার্চ দিই ডিএনএস সার্ভার থেকে google.com এ গেছে যে আইপিটা এটাকে খুঁজে বের করে আনে পরে ওইখানে যায় ওইখানে আবার রিকোয়েস্ট যায় পরে ওইখান থেকে আবার রিকোয়েস্ট ব্যাক করে কিভাবে ইঞ্জিনিয়ার বেসিক google.com যে যায় এগুলো আছে ইউজ করে করা নেট কি এটা তো স্যার এক্সপ্লেনেশন হচ্ছে মেইনটেনেন্স ভালো হচ্ছে না তো আমরা একটা সিম্পল বা ইন্টারনেটের কথা বলতে যাই আগে সবার প্রথমে যে আমাদের ডেটাটা এখন ট্রান্সফার হবে কিসে ইন্টারনেটের মাধ্যমে আমরা জাভাতে কোড করতে আমাদের ইন্টারনেট প্রয়োজন ছিল আমরা কোডটাকে রান করছি বড় একটা অ্যাপ্লিকেশন রান করে দিয়েছি কিন্তু আমাদের এখন যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছি আমরা তো একটা facebook.com এর মতো একটা সাইট বানিয়ে যাচ্ছি কি করবেন নাকি কোন সার্চ বানিয়ে যাচ্ছি এটা যখন আমরা দেখাবো এটা আসলে কিভাবে সার্ভ হবে ওভার দ্য ইন্টারনেট সার্ভ হবে তো এই সার্ভ কি হইতেছে সেটা সবার প্রথমে জানতে হবে তো সার্ভ হইতে গেলে আমার ইন্টারনেট প্রয়োজন তো ইন্টারনেট থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আজকে পুরো বেসিক একটা ক্লাস আমাদের জাভা তেমন কিছু নাই আজকে জাস্ট আমরা আজকে এই ডেটাগুলো কিভাবে আসতেছে যাইতেছে কিভাবে ট্রান্সফর্ম হইতেছে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা জানি এটা একটা কনফিউশন আছে আমরা কম্পিউটার সায়েন্স পড়ে ফেলছি বাট ইন্টারনেটটা কিভাবে কাজ করতেছে এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে অনেক এটা বলতে পারবেন ইন্টারনেটের জন্য 130 টাকা কাকে দিল আমার কাছে নাই হ্যাঁ আপনার অ্যান্সার হইছে ওকে তো কিন্তু এটা আসলে কিসের ভাষা হয়ে গেছে আশাসের ভাষা হয়ে গেছে আমরা নরমাল মানুষের ভাষায় জানবো আর কি একদম বেসিক ভাষায় জানবো তো আপনার কাছে জিজ্ঞেস করতেই পারে আপনার মনে করেন যে কোনো একটা রিলেটিভস আসলো যে কম্পিউটার সায়েন্স জানে না একটা মুরব্বী আসলো বলে যে ইন্টারনেটের জন্য টাকা দিতেছি 500 টাকা এটা কই যাইতেছে দেখতেছি না তো না আপনি কেমনে বুঝাইবেন ইন্টারনেট কি সমস্যা বুঝবেন না সেটা আশাসের ভাষায় বুঝাই দিলেই বলছে জিজ্ঞেস করছে আশরাফ স্যারকে কল দিয়ে ধরে দেবো মুরব্বি স্যার সাউথে জীবনটা এরকম কাল ঠিক আছে আমিও যে ইনকাম দিতে ইনকাম দিতে গেল কই চশমা এখানে স্ত্রী ছোটবেলা পেয়ে গেল এই পর্যন্ত থেকে
এখন আমরা চিন্তা করবো আমরা একটা বেস থেকে শুরু করি। আমাদের আজমাইনুর কি করছে, এটা হচ্ছে আমাদের আজমাইনুর, বেশি ছোট হয়ে গেছে, এটা হচ্ছে আজমাইনুর। ওকে, এখন আজমাইনুর একটা ম্যাক কিনছে, আজমানুরের ম্যাক। এখন এই যে ম্যাকের মতো তো লাইন দিতে হবে, ইন্টারনেটের লাইন, সে 130 টাকা দিয়ে একটা তার নিয়ে আসতে কোথাও থেকে। হ্যাঁ, তো এই যে 130 টাকা দিয়ে সে একটা তার নিয়ে আসলো, এই হলো তারের মাথা। এখন তাকে তো এই বাসাটা নিয়ে এসে দিছে, ধরাই দিছে, কিন্তু আজমানুর কিন্তু তারের ধরে ধরে পিছনে যায় না, যে এই তারের শেষ কোথায় দেখবো। ওকে, এইটাই হতেছে বিষয়, তারের শেষ মাথায় জানতে পারলেই বুঝে যাবো ইন্টারনেট কি। গেছেন নূর, তারের শেষ মাথায় তার তো লাগাই দিচ্ছে, এক মাথা আরেক মাথা কই আছে, আজকে কম দিয়ে দেখতে হবে। আজকে তারের আরেক মাথা খুঁজে বের করতে হবে। এখন এই যে আজমাইনুর তার নিয়ে এসে ইন্টারনেট চালাইতেছে, ফাইন, ভালো কথা। আজমাইনুর এখন বিয়ে করবে না, অ্যাপও বানাই ফেলছে, তার পিসিতে কোড করতেছে, পিসিতে কিছু হাবিজাবি কোড করছে, কিছু কোড করছেন পিএসপিতে বা নোট জেএসে কোড করছে, কোড করলে কি হচ্ছে তার পিসিতেই রান হইতেছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আগে জাভাতে একই কাজই করছি, যে তার পিসিতে সে কিছু কোড করছে, রান করতেছে। এখন কিন্তু আমরা যদি আজমানুরের পিসিতে সেই বিয়ে করবেন অ্যাপটা রান করতে চাই, তাইলে পরে আবার ঝামেলাটা বাজে যাবে। এটা কি কেউ রান করতে পারছিলাম এর আগে? আমরা কিন্তু এটা করতে পারিনি, আমরা কিন্তু এই পিসিতে এসে কাজ করছি। মনে আছে আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন, অনেক হইচই লাগাই দিচ্ছেন যে এই পিসিতে আসতে হবে, রান করতে হবে। তো এই যে এটা সলিউশন তো একটা আসতে হবে, রাইট? নাইলে পরে আমরা ইন ফিউচারে খালি কোড করেই যাব, দেখাইতে আর পারবো না। ক্লায়েন্টকে তো বলতে ভাই আমি বাসায় আসতেছি, আপনার পিছনে রান করে দিয়ে যাবো, এটাও তো সম্ভব না, এটা কেমন না? তো এই তারটা যদি খুঁজে বের করতে পারি তাইলে আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এই যে তাকে যে তার চাইনা দিয়ে গেছে যে লোকটা, এই লোকটা শুধুমাত্র আজমানের কাছে 130 টাকায় বেচে নেয়, এই তারটা সে আরো 2-3 জনের কাছে বেচছে। মনে করেন যে এটা আজমানুরের ফ্রেন্ড, তার কাছেও সে 130 টাকা করে বেচছে, এরকম 3-4টা ধরেন যে মানুষের কাছে সে বেচছে, তাইলে 6টা লাইন হয়ে গেছে। এবার মনে করেন ওই যে 5 জন বসে আছে, এই 5 জনের কাছে 130 টাকা করে বেচে দিছি 6টা তার। আর এই 6টা তার আমি মাথায় করে টেনে নিয়ে আসছি, টাইনা কোথায় নিয়ে আসছি, টাইনা নিয়ে এসে একটা রাউটারে বসাই দিছি। রাউটার কি জিনিস? রাউটার হইতেছে এই 6, 7টা, 8টা, 10টা যে কয়টা তার আপনি জানি রাখতে পারবেন, ঢুকাইতে পারবেন। তো এই যে তার ঢুকাইলাম, ঢুকানোর পরে কি হইল, এই 5 জন কানেক্ট হয়ে গেছে। কি হবে, ধরেন এই যে আমাদের এখানকার রুম, এই রুমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিসি, এই সবার থেকে তারটা না কি করছি, ওই পিছনে কালো বক্স আমরা লাগাই দিছি। ওই যে পিছনে কালো বক্স আছে দেখছেন, যদি ওইটা সুইচ রাউটার না, তো ওইটার মধ্যে লাগাই দিছি। লাগাই দেওয়ার কারণে কি হইতেছে, এই সবাই কানেক্ট হয়ে গেছে। যখন নূর এই পিসিতে ঢুকতে যেতেছে, তখন কি করতেছে, নূর একটা হিট দিছে, সে আগে ওইটার পিছনে গেছে, ওইখানে যে দেখতেছে যে ফারদিন কই, ফারদিনের তার কোনটা, ফারদিনের তার এটা, সে আবার ঘুরায় আবার এখানে এসে, যদিও তার পাশাপাশি, কিন্তু সে কিন্তু প্রথমে ওইখানে যাচ্ছে, ওইখান থেকে ফারদিন লেখা আছে, ফারদিনের পিসি কোনটা, ফারদিনের তার কোনটা, ফারদিনের তার এটা, সে ঘুরে ওইখানে গেল, ফারদিনের তারটা ঘুরে আবার এখানে চলে আসলো। এইভাবে এই রুমটা কানেক্ট হয়ে গেছে। বুঝে গেছে এটা নিয়ে কারো কোনো সমস্যা? কিন্তু এটা ইন্টারনেট না, এটা রুম নেট বলতে পারে, আমাদের নিজেদের নেট। কিন্তু সমস্যা হইতেছে যদি পাশের রুমে যেতে চাই, এখন পাশের রুমও মনে করেন আমাদের একটা কালো জিনিস আছে, ওইটাকে আমরা সুইচ বা রাউটার বলি। তো ওইটার মাধ্যমে আমরা সব পিসিকে একসাথে কানেক্ট করতেছি। তো উনি যে ভদ্রলোককে নিছে, সেই ভদ্রলোকের নাম হইতেছে মিস্টার ডটনেট। মিস্টার ডটনেট হইতেছে এইটা কিনে নিয়ে আসছে, কিনে এনে তারগুলা দিছে। ভালো কথা, এরকম মিস্টার ডটনেট তো পৃথিবীতে বাংলাদেশে একজন না, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ডটনেট বসে আছে, আপনার এক একজন ডটনেট থেকে নিছে। তো সবারই মনে করেন এরকম একটা রাউটার আছে, এই রাউটার থেকে
এই ভদ্রলোকটা কি করতেছে, সবাইকে তার দিতেছে। মনে করেন এই মহল্লাটা হইতেছে এই মহল্লা, ঠিক আছে, ওইটা হইতেছে ডটনেটের মহল্লা, এইটা হইতেছে সে মহল্লা লিঙ্ক থ্রির মহল্লা। এখন ডটনেট তো কানেক্টেড নিজেদের মধ্যে, আবার লিঙ্ক থ্রি নিজেদের মধ্যে কানেক্টেড, অ্যাজ লাইক এই রুম এবং ওই রুম নিজেরা কানেক্টেড ওই পিসির দ্বারা। এখন এই ভদ্রলোক কি করছে, এই দুইজন আবার ফ্রেন্ড, ডটনেট আর লিঙ্ক থ্রি কি করছে, ডটনেট আর লিঙ্ক থ্রি আবার আরেকজনের কাছে গেছে, সে কি করছে আরেকটা বড় সুইচ মনে করে, ঠিক আছে, এই যে বড় একটা সুইচ, সে ভদ্রলোক সে কি করছে এই দুইজনকে কানেক্ট করে দিচ্ছে। মানে কি করছে, ওইটার সাথে ওই তারটা কানেক্ট করে দিচ্ছে। তাইলে কি হলো, এটা যদি ইয়ে হয় আজমাইনর হয়, আর এই পাশে যদি আমরা ধরি হইতেছে জিহাদ, এটা হইতেছে জিহাদ, ওকে। তো আজমাইনর যদি জিহাদের কাছে আসতে চায়, জিহাদকে হ্যালো দিতে চায়, কিভাবে আসবে, সে এখানে যাবে, তারপরে এইটার ভিতরে আগে খুঁজবে এখানে কি জিহাদ আছে, দেখবে জিহাদ নাই, তাইলে সে আগের জনকে বলবে ভাই দেখো তো ভাই তোমার কাছে জিহাদ আছে কিনা, সে খুঁজে দেখবে যে হ্যাঁ জিহাদ আছে, জিহাদের লাইন এটা, জিহাদে তখন এদিক দিয়ে পাস করে বসে পাঠিয়ে দিবে। বুঝে গেছে? এটা নিয়ে কোনো সমস্যা এই পাঠটুক নিয়ে? এরকম অনেকগুলো সাথে কানেক্ট। এক্স্যাক্টলি, এইটাই ইন্টারনেট আসতেছে। তো এই যে ভদ্রলোক কানেক্ট করলো, এখন এই যে দুইজন, এটাকে আমরা বলতেছি আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কি করতেছে, একটা তার নিয়ে আসতেছে, কি করতেছে এই দুজনকে আলাদা কানেক্ট করার জন্য তার নিয়ে আসছে। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোককে, এই ভদ্রলোক হচ্ছে আইআইজি, আইএসপির বড় ভাই। আইএসপি ছোট, আইজি বড়। আইজিরা কি করে, এই আইএসপিদেরকে তার দেয়, তার দিতেছে, ওকে। সো এটাকে যদি আমরা নাম দেই আইএসপি, এটা হচ্ছে আইআইজি। আমি এই যে আইআইজি, এআইজি আবার একজন দুজন, এই আইআইজি আবার মনে করেন ঢাকা শহরে কেউ সার্ভ করতেছে, কেউ চিটাগাং এরিয়াতে সার্ভ করতেছে। আইআইজির সংখ্যা আইএসপির তুলনায় কম, কিন্তু একজন না। তো তারা কি করতেছে, এই যে সেম প্যাটার্নে এই জিনিসটা কিন্তু আরেকটা আছে, রাইট? এই এই মনে করেন এটা ঢাকা জোন, তাহলে চিটাগাং এর জন্য সেম কপি আরেকটা আছে, এটা তো এগ্রি করতেছেন। তাহলে যদি আমরা ধরি যে এটা আরেকটা আইআইজি, আপনি বুঝে গেছেন? কাছাকাছি স্যার, এখন দেখি কি হয়। হ্যাঁ, তাহলে আরেকটা আছে, এটাই ঠিক আছে। তো এই ভদ্রলোক কি করতেছে, এই ঢাকা চিটাগাংকে কানেক্ট করে দিতেছে, ঠিক আছে, যেটাকে আপনি বিটিসিএল বলতে পারেন, ঠিক আছে, বা সাবমেরিন নাম শুনছেন, ঠিক আছে, সাবমেরিনও বলতে পারেন, হোয়াটএভার। তো আমরা বিটিসিএল ধরে নিই এখন। তো এই হতেছে সুপার কন্ট্রোল নিয়ে বসে আছে, যে বাংলাদেশের সবকিছু বিটিসিএল কন্ট্রোল করতে হবে। সে বিশাল বড় একটা দোকান খুলে বসে আছে, সে এই দুজনের তার নিয়ে এই কানেক্ট করে দিছে। কারো কোনো প্রবলেম এতটুকু নিয়ে? এখন মনে করেন আজমানুরের ফ্রেন্ড, আজমানুর কুমিল্লায় থাকে, আজমানুর কি করতেছে, যে তার কুমিল্লার বাসায় কানেক্ট হতে চায়। আজমানুর কি করবে, আজমানুর এই আইএসপি থ্রু হয়ে যাবে, যে আইআইজির কাছে নক করবে, যাই দেখে ভাই আমার কাছে নাই, সে এইখানে যাবে, যাই চিটাগাং চলে যাবে, চিটাগাং থেকে কুমিল্লা চলে যাবে, কুমিল্লা থেকে কোনো একটা আইএসপি থেকে 50 টাকা দিয়ে হয়তো নিচ্ছে, নিয়ে সেখানে কানেক্ট হয়ে গেল। তো তাহলে আমরা ন্যাশনাল লেভেলে বুঝতে পারছি কি পরিমাণ তার আছে। আপনারা রাস্তায় গেলেই বুঝতে পারবেন যে কেন আসলে এত তার আসতেছে, ঠিক এই কারণে আমাদের তার আসতেছে। কারণ আপনি বলতেছেন তাহলে মোবাইল ইন্টারনেট কীভাবে আসতেছে, মোবাইল ইন্টারনেটও একই জিনিস, এটা ধরেন ওয়াইফাই, আমাদের প্রত্যেকটা টাওয়ারের সাথে এই কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে, কানেকশনের মাধ্যমে বড় একটা ওয়াইফাই চালিয়ে দিচ্ছে।
যদি আমরা বাংলা ভাষায় বুঝি আর কি, ঠিক আছে, মুরব্বীদের ভাষায় বুঝি আর কি, ঠিক আছে। সো এই যে বিটিসিএল এর মাধ্যমে কি হলো, আমরা পুরা দেশে সবাই একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে গেছি। তো আমরা যদি আজমাইনোরের আইপি অ্যাড্রেস জানি, আইপি অ্যাড্রেস হতেছে এমন একটা অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস। আমাদের সবার একটা ইউনিক বাসার অ্যাড্রেস আছে। তো আজমাইনোরের বাসার অ্যাড্রেস যদি জানি, কম্পিউটারের অ্যাড্রেস যদি জানি, তাহলে খুঁজে খুঁজে সে আজমাইনোরের সেই পিসকে ঢুকে পড়তে পারবে, বুঝে গেছে। তো সবারই দেখবেন যে আইপি অ্যাড্রেস নামক একটা আইপি অ্যাড্রেস আছে, একটা টার্ম আছে, যেটা সবার ক্ষেত্রে একটা করে থাকে, যেটাই হতেছে আপনার সেই পিসি অ্যাড্রেস। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। আজকে আপনাকে অ্যাড্রেস দিছে, বের করে দিয়ে আরেক অ্যাড্রেসে পাঠাইছে, আপনি টেন নাও হতে পারে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডিভাইসের অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস না, ওটাতে আইডেন্টিফাই করতে পারবেন যদি এটা অ্যান্ড্রয়েড হয়। ওয়েবের ক্ষেত্রে এটা পারবেন না, আমরা হার্ডওয়্যার অ্যাড্রেস ট্রেস করতে পারি না ওয়েবের ক্ষেত্রে। এটার জন্য নেটওয়ার্কিং কোর্স করতে হবে। নেটওয়ার্কিং এর লেয়ার আছে, করছেন? কি কি লেয়ার আছে বলেন? ওয়েসে তো ইউজ হয় না। একটা লেয়ার আছে, ওএসসিআই নাকি? তো আমরা শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ারের অ্যাড্রেসটা পাই, এরপরে অ্যাড্রেসগুলো পাই না। আরো অনেক আছে, অনেক প্ল্যান আছে, প্যাকেট আছে, অনেক মতো যায় আর কি, আমি ভুলে গেছি, নেটওয়ার্ক পাই না। তো আমরা শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাই, এই পাইপি অ্যাড্রেসগুলো নিতে পারি না। আচ্ছা, এমনিতে তো পাই না, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নেই। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাই, কারণ সে তো একটা হতেছে ডিভাইসে আছে, সেই ক্ষেত্রে এটা কি প্যাকেটটা ডিভাইস ডিফারেন্ট স্ট্রাকচারে বানায় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে যে প্যাকেটটা পাঠায় ডিফারেন্ট স্ট্রাকচারে এরকম কিছু? না না না, আমাদের ওয়েবটা রান করতেছে কোথায়? আমাদের ব্রাউজার। আর উনি যে অ্যাপ বানাইছে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এই কারণে আপনি পাচ্ছেন এটা ডিফারেন্ট স্ট্রাকচার আর্কিটেকচার। এতটুকু তো ক্লিয়ার? তাহলে আমরা বাংলাদেশের সবাই সবার সাথে কানেক্ট হয়ে গেলাম, কিন্তু ফেসবুক কি বাংলাদেশের? তা তো না, সেটা হচ্ছে ইউএসএ তে। এখন এই সেম জিনিসটা আমরা কল্পনা করি কিসের? ইউএসএ এর জন্য। মনে করেন এই যে ছোট হয়ে গেছে আমাদের দেশটা, তো এই সেম কপি আমাদের কোথায় আছে? ইউএস এর জন্য একটা আছে, ইন্ডিয়ার জন্য একটা আছে, এটা ধরেন ইন্ডিয়া, এটা ধরেন সিঙ্গাপুর, ঠিক আছে, সবার জন্য একটা করে বিটিসিএল আছে, একটা অথরিটি তো আছে, যে অথরিটি আইজি দিতেছে, যে অথরিটি আইএসপি দিতেছে, এরকম করে সবাই সবার সাথে কানেক্টেড। এখন আমরা চুক্তি করছি যে ভাই তোমার সাথে বিটিসিএল এর সাথে চুক্তি করছে ইন্ডিয়া যে আমরা দুইজন ফ্রেন্ড হব, ঠিক আছে, আমরা ডেটা আদান প্রদান করব। এখন ডেটা আদান প্রদান করতে গেলে কি করতে হবে? আমাদের তার লাগবে, আবার যেহেতু আমরা সবাই তার দিয়ে কানেক্টেড, তার তো লাগবে, একটা বড় তার লাগবে। তো এই বড় তারটা কোথা দিয়ে যাবে? সাগরের নিচ দিয়ে যাবে। এই ধরেন আমরা টান দিয়ে নিয়ে আসছি একটা সাগরের তার, আর সবাই মিলে ডিসিশন নিচ্ছে আর কি, মানে একজন দুজন মিলে তার বসানো কেমন দেখে না, সব দেশ মিলে ডিসিশন নিচ্ছে যে আমরা সবাই মিলে তার লাগাবো, সবাই টাকা দেবো। তো সবাই মিলে তার লাগাইছে, যে এই দেশ থেকে প্রত্যেকটা দেশে তার লাগাইছে। এখন নিজেদের দেশের তার নিয়ে কি করছে? কানেক্ট করে দিছে, ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্ট করে দিছে। তো আপনি যখন ইউএসএ তে যেতেছেন তখন কি হইতেছেন? এই দিনে গেলেন, যাওয়ার পর এখানে গেলেন, বিটিসিএল এ গেলেন, এই ভদ্রলোক পাস করে দিয়েছে সাবমেরিনে, এইখান থেকে মনে করেন এখন ইউএসএ খুঁজে বের করছে, এই যে ইউএসএ, ঠিক আছে। এই ইউএস এর মধ্যে ধরেন যে আমাদের জুকারবার্গ, এই জুকারবার্গ একটা আইএসপি নিতেছে, সে অবশ্যই 130 টাকার আইএসপি নেয় নাই, সে আরো ভালো আইএসপি নিছে, এবং এই আইএসপির কোনো একটা জায়গায় সে কি করছে? আমাদের ফেসবুকটাকে রেখে দিছে। ঠিক আছে, সো যখন আজমানের facebook.com লিখছে, facebook.com লিখলে কি হলো? facebook.com এর একটা অ্যাড্রেস আছে, এই যে facebook.com এর আমরা তো বাংলা ভাষায় বুঝলাম, যেমন কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা নাম লিখে দিলাম যে অমুক, কিন্তু ভিতরে তো একটা মোবাইল নাম্বার আছে। তো এই যে এইটাকে আমরা বলি ডোমেইন, facebook.com, এই ডোমেইনের পিছনে একটা নাম্বার আছে, আইপি অ্যাড্রেস আছে, মনে রাখার জন্য আমরা ডোমেইন কিনছি। তো এই facebook.comটা রিভার্স করে হইতেছে আইপিতে। তো আইপি দিয়ে আমরা কি করলাম? তখন খুঁজে বের করলাম যে এটা হইতেছে ইউএস এর আইপি। সে তখন বড়লোক ঘুরতে 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 এখান থেকে গেল যে এই দেশের সাথে কানেক্ট হয়ে এই ফেসবুক সার্ভারে ভিডিও বলল। সে তখন ফেসবুকের প্রোফাইল যাকে সার্চ করছে সেটা পেয়ে পাইলো,
রিটার্নে আবার সেম ভাবে যে আবার এখানে চলে আসছে এইভাবে করে। এটা এতটাই ফাস্ট যে আপনি এন্টার দিচ্ছেন চলে আসছে, বাট প্রসেসটা এভাবেই ঘুরতেছে। তো এই যে সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলটা একটা লিমিটেশন আছে, ঠিক আছে? কিরকম লিমিটেশন? আপনি ইলেকট্রিসিটির কথা চিন্তা করেন, আপনি ছোট একটা কিছু চালাতে যেতেছেন, আপনি ছোট তার দিয়ে নিতেছেন, ওটার ক্যাপাসিটি কম, যদি বেশি দেন তাহলে কাট আউট করে যাবে। সেরকম আর কি, আপনি যখন 130 টাকা দিয়ে কিনবেন আপনার জন্য ছোট কেবল দিবে, ওটার জন্য মনে করেন 10 এমবি একটা দিয়ে দেবে, যেই তার দিয়ে 10 এমবি বেশি যাবে। এখন এই ভদ্রলোক আইএসপির কাছে ধরেন যে 5 জন কাস্টমার আছে, সে সবাইকে 10 টাকা করে বেচে দিচ্ছে, তাহলে সে সর্বোচ্চ 50 এমবি কিনে নিয়ে আসছে। সে যখন এই আইএসপি থেকে কিনছে আইএসপিটা, সে ওই 50 এমবি এটা নিয়ে আসছে যে আমার এই তারটা 50 এমবি পাস করতে হবে। ওকে, এরকম ভাবে বিটিসিএল যখন আনছে সে একটা ক্যাপাসিটি বলে দিচ্ছে যে তোমাকে আমি এই কানেকশন দিলাম, তোমার জন্য 1 জিবি একটা কানেকশন দিলাম আইজিবি। সে তখন ওই তারটা হতেছে ওই রকম 1 জিবি লিমিটেশন কানেকশন। এখন আলটিমেটলি যে কানেকশন আমরা লিমিটেশন বলতেছি এটা হচ্ছে ওই তারের ক্যাপাসিটি, কতটুকু সে আদান প্রদান করতে পারবে। এখন অনেক সময় ফিও থাকতে পারে যে আপনার সবসময় তো এত ইউজ হয় না, রাত্রিবেলা এত ইউজ হতেছে, রাত তো ইউজ হয় না, কিন্তু আপনার জন্য একটা ক্যাপ করা থাকে যে আপনি বেশি যাইতে পারবেন না, তো টাকা দিবেন না, রাইট? এটা কিন্তু মাঝখানে এই অপারেশনাল কস্ট, ইন্টারনেট ইটসেলফ কিন্তু কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে তার ধরে রাখি টাইনা দিচ্ছে, সবাই তার ধরে টানাটানি করে টাকা দেন, 130 টাকা করে দেন, ঠিক আছে? কিন্তু ইটসেলফ ইন্টারনেট, আমরা একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, একটা রিমোট, ঠিক আছে? এটা রিমোট আমরা বুঝতেছি, এটা কিনতে পারতেছি, কিন্তু ইন্টারনেট আসলে ইটসেলফ কিছু না, এটা একটা কানেক্টিভিটি, সবার মধ্যে সবার কানেক্টিভিটি, যেটার কস্ট হচ্ছে 130 টাকা। সিমিলারলি এটা সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলও সেম, এর একটা লিমিটেশন আছে যে এই আমাদের এই তার দিয়ে কতটুকু আদান প্রদান করতে হবে। তো বাংলাদেশে এখন মনে হয় দুইটা মনে হয় কানেক্টেড, দুইটা বা তিনটার সাথে কানেক্টেড, যে কখনো যদি এই তার ছিঁড়ে যায় তখন কি হইলো, আমরা পুরো আউট হয়ে গেলাম বাইরের কান্ট্রির সাথে। মাঝে মাঝে বলে না যে ইন্টারনেট সাবমেরিন কেবল কেটে গেছে, আমাদের নেট স্লো হবে। কেন স্লো হবে? এই যে কানেকশনটা কেটে গেছে তখন সে কি করতেছে, বাইপাস আরেকটা লেন ধরে যাইতেছে, তো যখন লেন ধরে যাইতেছে তখন কি হইতেছে, সে ওইটার ক্যাপাসিটি থেকে বেশি দিতেছে। একটা এই রুমে মনে করেন একসাথে 2 জন ঢুকতে পারে, আপনি 10 জন একসাথে ঢুকতে দিতেছেন, তখন স্লো হয়ে যাবে না? কিন্তু মিস্টেক এরকম যে লাইনটা স্লো হয়ে গেছে, বুঝে গেছে? এই হইতেছে ইন্টারনেট। এখন কেন লেট হয়, একটা পেজ ওয়েব পেজ আসতে লেট হচ্ছে কেন? আপনি মনে করেন আপনার যে পেজটা আছে, আপনার কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা এই আইএসপির মধ্যে আছে, তো আপনার যাইতে কতক্ষণ লাগবে? খুবই কম সময় লাগবে। কিন্তু আপনি মনে করেন যে এমন একটা জায়গায় আপনার জিনিসটা রাখছেন, পিসিটা রাখছেন, ফেসবুক রাখছেন, সেটা হইতেছে ইউএসএ তে, তাহলে এখান থেকে ইউএসএ যাইতে অনেক সময় লাগবে না ডেটা আদান করতে? তো এই কারণে আমাদের ডেটা আসতে যাইতে বেশ টাইম নেয়, বুঝতে পারছেন? ইউএসএ যদি কোনো একটা সাইট ওপেন করতে চান তখন বাংলাদেশের কোনো একটা সাইট থেকে তুলনামূলক বেশি টাইম নেবে, আমরা বলি ল্যাটেন্সি বেশি, ঠিক আছে? এইটা বেশি টাইম নেবে, কারণ হচ্ছে আমার এই প্যাকেট আদান প্রদান করতে জায়গা অনেক বেশি লাগতেছে, অনেক দ্রুত আদান প্রদান যাইতে আসতে মানে যাইতে আসতে লাগতেছে। তাহলে কি স্যার কোর্স নাও সঙ্গে সাবজেক্টে বসে কোর্স দিলে কাজ না, এক্স্যাক্টলি, এটা সাউথ ওয়েস্টে বসে নিলে হবে না, এটার জন্য সিঙ্গাপুর যেতে হবে। আপনি টিকিট কাটবেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুর যে না মঙ্গলদ্বীপে সার্ভারের জন্য না, এটা সার্ভিস লেয়ার খুঁজতে হবে। সার্ভিস লেয়ার কোথায় আছে? সার্ভিস লেয়ার আছে সেটা এইতে কি বলে সিঙ্গাপুরে। আর ফ্রন্ট এন্ড লেয়ার কোথায় আছে? সাউথ ইস্টে আছে, ঢাকাতেও আছে, চিটাগাংও আছে। ফ্রন্ট এন্ড লেয়ার অনেক জায়গায় আছে, এখানে ফ্রন্ট এন্ড আপনি অলওয়েজ পান, ব্যাক এন্ড অলওয়েজ পান না। হ্যাঁ, ক্যাশ আছে, ক্যাশ অনেক ক্যাশিং একটা অনেক আছে, ম্যানুয়ালি হয় নাকি এটা পে করা লাগে যে আমি এই সার্ভারে ক্যাশ করে রাখতে চাই? ডিপেন্ড করে, পেইডও আছে নন পেইডও আছে। আমাদের সিস্টেমটা মিক্সড আর কি, মানে এটা স্ট্রিক্টলি যে আমরা বলবো যে শুধুমাত্র পেইডে আছে ব্যাপারটা এরকম না, এটা কস্টের উপর ডিপেন্ড করে আর কি কীরকম কি আসছে। স্যার আমরা ফোনে যে এমবি প্যাকেজ 5 জিবি আমরা 5 জিবি ক্যাপাসিটি কিনতেছি। হ্যাঁ, আপনাকে লিমিটেশন দিচ্ছে অ্যাকচুয়ালি, আর কিছু না। তার ক্যালকুলেটরে আপনাকে 5 জিবি দিয়ে বেচে দিছে, ওটার ভিতরে আছে আপনি 5 জিবি প্রোডাক্ট কিনতে রাখবেন, চাইলে বেচে দিতে পারে। 5 জিবি আসলে তারা আমাদের যে আইপি টা ব্লক করে দিয়েছে।
না আপনার জন্য লিমিটেশন দেওয়া আর কি, যে আপনার জন্য এতটুকু সর্বোচ্চ। ও যখন এই যে ডেটা ট্রান্সফার করতেছে তখন নোট রাখতেছে যে আপনি কতটুকু ব্রাউজ করছেন, এই অনুযায়ী যখন ফুল হয়ে যেতেছে ওর জায়গায় খালি থাকলেও আপনি ইউজ করতে দিবেন। এটাই সব বিজনেস। মানে একটা ভার্চুয়াল টোকেন। হ্যাঁ, একটা ভার্চুয়াল টোকেন আপনাকে নোট রাখতেছে যে আপনি কতটুকু ডেটা পাস করতেছেন না ওর উপরে সে ডেটা দিয়ে আসছে। ডিরেক্টলি সাবমেরিনের জন্য লাগে হ্যাঁ, সেল আছে এটা তো ওরা কাটার যে মেশিন লাগবে আমাদের মেশিনটা তো ওই তারটা তো আনতে হবে না, তার পাশে থেকে সেল অ্যাক্সেস লাগবে। স্যার বিটিসিএল কাকে পে করে? বিটিসিএল তো সরকার, ও কাউকে পে করে না। ও যে সাবমেরিনের জন্য হয়তো পে করতেছে, সাবমেরিন যে আমেরিকা কাকে পে? সাবমেরিনের জন্য সংস্থা আছে তো। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল আছে। যে স্যার সিমি উই নাকি জানি সংস্থাটা আমরা সাবমেরিন কেবল দেখতে চাইলে দেখতে পারবো। এই যে দেখেন পুরো পৃথিবীতে এরকম সাবমেরিন কানেক্টেড আছে। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশ না, এটা ওদের কোনটা উড়ে দিলে রোবেস মত হয়ে যাবে এটা যদি আপনি এই দুটো উড়াই দেন, এটা এবং এটা এই দুইটা যদি উড়াই দেন তাহলে বাংলাদেশ নাম হচ্ছে। এই যে বাংলাদেশ যদি আপনি সার্চ করেন, স্যার চট্টগ্রাম আমাদের লাগছে ইয়ের মতো সিটি কলেজের ড্রোন দিয়ে বোম ফেলে এই যে বাংলাদেশের সাথে দুইটা কানেক্টেড আছে, এই একটা আর দুইটা, আর দুইটা মানে এখনো কানেক্ট হয় নাই, ইন ফিউচারে হবে আর কি। তো এই হচ্ছে বিষয় যে এই দেশগুলো আবার এই দেশগুলোর সাথে কানেক্টেড, আর অনেক সময় আছে সাবমেরিনগুলো সাবমেরিনের সাথে কানেক্টেড। সমুদ্রের পাশে তাই সে টানতে পারছি। নেপালকে দেখেন, নেপালের আশেপাশে সমুদ্র। এটা আপনি ভালো কথা বলছেন, এই কারণে নেপাল আমাদের থেকে ব্যান্ডউইথ নেয়, আমরা এই জন্য টাকা নেই। নেপালকে আমাদের থেকে না ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকেও নেয়, মানে এটা অনেকগুলো সোর্স রাখতে হয়, নাইলে পরে এক জায়গায় তার রেটে গেলে পরে তো আপনি বসে থাকবেন, কিন্তু পুরো দেশের মধ্যে বসে থাকলে তো সমস্যা। আমাদের জন্য দুইটা, যদি একটা নেপালকে একটা ভুটানকে দিয়ে দেয় আমাদের কি আর আপনার তো নিবে না তো, আপনার টাকা কমতে হবে না, আপনার তো টাকা পোষাইতে হবে। ওই অনেক হিসাব নিকাশে আসছে, তারপরে সে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা হয়, আপনি তো ভাই দেন টাকা দেন, দেশের ভিতরে তো সম্ভব না। রাজনীতির মায়ের কাছে না হ্যাঁ, ক্লাউডের যে ফিজিক্যাল সার্ভারগুলো ক্লাউড বলতে কিছু নাই। মানে ওই যে কি বলবো ভাই, হ্যাঁ বলেন, ক্লাউড মানে আরেকজনের পিসি, এই পিসিটা দেশের বাইরে আছে, অন্য আরেক জায়গায় আছে। বা ইয়ার যেগুলো ইয়ার থাকে না, সার্ভারগুলো থাকে, হ্যাঁ, এটাই মনে করেন এই যে এই জায়গায় রেখে দিচ্ছি, তাদের সাথে কানেক্টেড। পুরো ওয়ার্ল্ডের 6টা বা 7টা আছে না, এবং এইগুলো কি সাবমেরিনের সাথে কানেক্টেড? হ্যাঁ, সব কিছু সাবমেরিনের সাথে কানেক্টেড। জিনিসটা মনে করেন এইটাই হইতেছে একটা ডেটা সেন্টার। ওকে, ডেটা সেন্টারের মধ্যে অনেকগুলো পিসি, মনে করেন এই পুরাটা যেটা ডেটা হিসেবে চিন্তা করেন, সবকটা একটা ইন্ডিভিজুয়াল পিসি। তো আপনি এটাকে কানেক্ট করতেছেন কোথা থেকে? বাংলাদেশে বসে। এটা যদি সিঙ্গাপুর চিন্তা করেন, আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু দেখতে পারতেছেন না, এই কারণে আমরা বলতেছি ক্লাউড। ওকে, সো আলটিমেটলি প্রত্যেকটা সার্ভার বলেন, পিসি বলেন, সবকটা অন্য আরেক জায়গায় রাখা আছে এবং এটা সিকিউর প্লেসে, ওই জন্য টাকা বসে নিতেছে, ভালো কানেক্টিভিটি দিতেছে, এই কারণে এটাকে আমরা সার্ভার বলি। এই হচ্ছে বিষয়। তো আলটিমেটলি সবাই সবার সাথে একটা তার দ্বারা কানেক্ট। কারণ মুরব্বী যদি জিজ্ঞেস করে ইন্টারনেট কি বলবো, কিছুই না, ইন্টারনেট মানে কাজ হ্যাঁ, ইন্টারনেট মানে তারের কানেকশন, সবাই সবার সাথে তার দিয়ে কানেক্ট। টাকা দিতে তো এই বেশি যদি জানতে চাই তখন আস্তে আস্তে করে করা যেতে হবে। স্যার আশ্বাস ছেড়ে দেন শেষ যদি মুরব্বিরা বুঝতে তো আমরা এক ক্লাসে নেটওয়ার্কিং শেষ করে দিছি, সারাদিনে বসে সিস্টেম আজকে কি না সিস্টেম ডিজাইন তো এখন শেষ করি নাই, আবার করবেন। ওটা তো ডিজাইন প্যাটার্ন দেখাইছি একটা, শুরুই তো করি নাই এখনো কিছু, আজকে এখন তো জাস্ট ওয়ার্ম আপ চলতেছে। হ্যাঁ আমরা মনে করেন স্যার ইউটিউবের তো অ্যাকচুয়াল ডেটাবেস তো স্যার মনে হয় হ্যাঁ, যে কোনো এক জায়গায় আছে। হ্যাঁ, তো স্যার বাংলাদেশের জন্য আপনি ইউটিউব চালু করছে, ওকে একটা কাজ করতে পারে যে বাংলাদেশের কন্টেন্ট গুলো যেটা আপলোড হচ্ছে বাংলাদেশের সার্ভারে রাখবে। এটাকে বলে ক্যাশিং। ক্যাশিং কি জিনিস? ক্যাশিং হইতেছে মনে করেন একটা স্টোরেজ সার্ভার, আপনি যখন একটা ভিডিও দেখছেন, সে ওই ভিডিওটাকে আপনার মতন আরো মানুষ দেখতে পারে, বাংলা আশেপাশের মানুষজন, সে কি করতেছে ওইটার একটা কপি ওই স্টোরেজে রাখতেছে। তো ওই স্টোরেজ থেকে এর পরের বার যখন অন্য কেউ দেখতেছে তখন সে ওই স্টোরেজ থেকে সার্ভ করতেছে, সে আর বাইরে যাচ্ছে না। আচ্ছা স্যার, ভিডিও স্ট্রিম করলে যে ভিডিও লোড হয়ে থাকে
ওইটাই হচ্ছে ক্যাশিং এর কারণে। এটা মানে এটা তো স্যার আমার সাপোজ ফোন ফুল, ফোনে 128 জিবি স্টোরেজ, ওটা ফুল, হ্যাঁ এক্সট্রা যে লোড হয়ে আছে হ্যাঁ এটা কি আমার ফোনে স্টোর হয় নাকি সার্ভারে স্টোর হয়? আপনার এটা মনে হয় ফোনে স্টোর হয়ে থাকে, যেহেতু আপনি ডাউনলোড করে রাখছেন। হ্যাঁ ফোনে আপনার নেট না, ওইটাই আর কি। আপনি যদি নেটটা কানেক্ট, আপনি ইজিলি বুঝতে পারবেন, নেটটা খুলে ফেলবেন তখন কিন্তু চলতেছে, তার মানে এটা আপনার পিসিতে। মানে পরে না অটোমেটিক ডিলিট হয়ে যাবে দেখা হ্যাঁ পরে ওটা চলে যাবে, ওটা টেম্পোরারি হিসেবে থাকে। কিন্তু ওই যে মেইন যে ভিডিওটা একটা ক্যাশ আকারে থাকে। এটা বাংলাদেশের বিভিন্ন ক্যাশ সার্ভার আছে, আইআইজি যারা আইআইজি তারা একটা ক্যাশিং সার্ভার রাখে। ফেসবুকের ক্যাশ সার্ভার, ইউটিউবের ক্যাশ সার্ভার, টিকটকের ক্যাশ সার্ভার, নেটে সার্চ দিলে পাবেন। তো এই ক্যাশ সার্ভারটার কাজ হচ্ছে এই যেগুলো বেশি ভিউ হয় এই কন্টেন্টগুলোকে সে যাতে মানে তাড়াতাড়ি দেখাইতে পারে। নাহলে পরে আপনি ফেসবুকে গালিগালাজ করবেন, ইউটিউবে গালিগালাজ করবেন, তো তারা তো আবার এটা হইতে যায় না। তারা তো চায় যে আপনার ইনকাম করবেন। স্যার আমি ক্যাশ বাদে একটা ফিজিক্যাল আর্টটা রাখতে পারবো, যেখানে হচ্ছে শুধু বাংলাদেশের কন্টেন্টগুলো আমি রাখলাম? এটা রাখা উচিত হবে না, না। তাহলে পরে তো আপনার এটা হবে না, কি বলে, ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন ভিউ করতে পারবে না। তখন আপনার ল্যাটেন্সি বাইরে যাবে। যখন ইউএসএ থেকে ওই ভিডিওটা দেখতে যাবে তখন আবার ইউএসএর রিজনে গালিগালাজ করবে। তো এই কারণেই ক্যাশ সার্ভার আসছে। আচ্ছা, তার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কিন্তু সবাই একটা কানেক্ট মানে যোগাযোগ করা লাগে, তাহলে এক এক দেশে রাখে কেন, কাছাকাছি না নাকি? এক দেশে কত ভাই রাখে ফ্রন্ট এন্ড আমার এক দেশে, ব্যাক এন্ড আমার আরেক দেশে সার্ভারে। না, এখন আসলে দেশের কন্ট্রাক্ট পরে পার্ট সেটা, ঠিক আছে। এখন আমরা তো ইন্টারনেট বুঝে গেছি, ইন্টারনেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? আসলে বুঝছেন? জি স্যার। আসলে আমাকে রিটেক দিয়ে দেবে। আপনি এ প্লাস পাইছিলেন না গেছে? মনে নাই, মনে হয় স্যার ইউএস চেক নাই। ইউএস চেক দিয়ে স্যার তাহলে হ্যাঁ দেখতে হবে। স্যার আপনি আপনার সিটিজেন্স করতে পারেন? এটা একটা সুন্দর কোয়েশ্চেন করছেন। আমাদের ইন্ডাস্ট্রি না, এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, এটা স্ট্রাকচার আমরা দেখবো। ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা পেন্ডিং থাকলো, কেন পারবো না। স্যার তবে আপনার টাইমে স্যার ইউএস কে চালাইতো? আমার টাইম ইউএস কে চালাইতো? এটা সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। রাকিব স্যার ছিল। না, ছিল আশিক স্যার ছিল। আশিক স্যারকে চিনেন? আশিক স্যার চালাইতো। স্যার আমরা কেন পারবো না, আপনি কেন পারবেন না স্যার? সেটা তো সিনারিও কেস তো বিরক্ত। আমিও পারবো না, আপনিও পারবেন না। আসলে স্ট্রাকচারাল সমস্যা আর কি। স্ট্রাকচারটা এরকম যে কেউই পারবে না। আপনি কি লেয়ারের জন্য পারবেন না? এটা ডেটাবেজ আর্কিটেকচার দিয়ে বোঝাইতে হবে আসলে। কে পারবে তাহলে? আমি বলি তাহলে, আচ্ছা ঠিক আছে। না, বেশি করে বুঝতে পারবেন। আপনি যখন একটা গ্রেড কি হইতেছে সেটা প্রথমে জানতে হবে আর কি। আপনাদের যখন মার্কস দেওয়া হইতেছে, আমাদের গ্রেড শিট আছে, গ্রেড শিটে আমরা সবসময় মার্কস প্রোভাইড করি। স্যার আপনার কাছে কি ডাটাবেজের অ্যাক্সেস আছে? ওটাই বলতেছি যে এটা অ্যাক্সেস থাকলে কি পসিবল? জি স্যার। এটাই হচ্ছে। তো যখন আপনার কি বলে মার্কসটা দেওয়া হচ্ছে, আমরা টিচারদের থেকে মার্কস এন্ট্রি নেই, কোনো গ্রেড কখনো এন্ট্রি নেই। মার্কস পাওয়ার পরে এই মার্কসটা চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাবমিশন দিলে অ্যাকসেপ্ট হয়, তারপরে এক্সাম অফিসে যায়। এক্সাম অফিসে যাওয়ার পরে এক্সাম অফিসার এটাকে অ্যাপ্রুভ করে যে হ্যাঁ ঠিক আছে, মার্কসটা আমরা অ্যাপ্রুভ করলাম। যখন এক্সাম অফিসার অ্যাপ্রুভ করতেছে তখন মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী এই মার্কসটা গ্রেডে কনভার্ট হতেছে। মার্কস ডিস্ট্রিবিউশন যে কি জিনিস, 80 তে যে প্লাস, এটা শর্ট কিন্তু 80 তে প্লাস না, ঠিক আছে, এটা 90 ওয়ে প্লাস আছে, আবার এরকম 19 20 আছে আর কি। তো আপনার মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রেডে কনভার্টেড পেন্ডিং থাকতেছে। আপনার গ্রেডে কিন্তু চলে আসছে, যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট পাবলিশ হইতেছে, একটা ডেট আছে না রেজাল্ট পাবলিশ ডেট, সেই রেজাল্ট পাবলিশ ডেটে আপনার কি হইতেছে, তখন ওই রেজাল্টটা পাবলিশ হইতেছে, কিন্তু গ্রেডটা রেডি হয়ে আছে। তো রেজাল্ট পাবলিশ ডেটের দিন আপনার গ্রেডটা আপনার গ্রেড শিটের সাথে অ্যাড হইতেছে। তো এটা একটা নির্দিষ্ট টাইম আছে, আপনারা জুম বাংলা পরে দেখতে পারেন, ঠিক আছে। সাধারণত একটা নির্দিষ্ট টাইমে র্যান্ডমাইজ একটা টাইমে এটা লঞ্চ হয় আর কি। তো এই যে গ্রেডটা যা হচ্ছে, এটা তো কোথাও না কোনো একটা ডেটাবেসে যাচ্ছে, এই গ্রেডটা একটা এনক্রিপ্টেড ওয়েতে যাইতেছে। এখন আপনি যখন গ্রেড শিটটা ওপেন করতেছেন তখন কি হইতেছে, আপনি কিন্তু A+ দেখতে পাচ্ছেন না,
বা বি প্লাস দেখতে পারেন, আপনি দেখতেছেন একটা আন্তর্জাতিক পাসওয়ার্ডের মতো জিনিস। হ্যাঁ, এখন এই যে হ্যাশটা, এই হ্যাশটা আপনার তো বানাইতে হবে। এখন আপনি ডেভেলপার, আপনি তো জানেন যে এই হ্যাশটা কি বা এটার টোকেনটা কি, এটা দিয়ে আসলে হ্যাশ করে রিপ্লেস করে দেওয়া পসিবল, তাই না? এটা করতে পারবে। তো এইটা একটা ডাইনামিক থিংস, যে কোনটা দিয়ে কখন কোন গ্রেডটা এরকম কি হয়েছে, কি বলে এনক্রিপ্ট হয়েছে, ওই ওয়েতে সেটাকে এনক্রিপ্ট করতেছে, আবার সিমিলারলি ওই অ্যালগরিদম ফলো করে আবার ডিক্রিপ্ট করে আপনাকে দেখাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে ডেটাবেস আপনার কাছে আছে, আপনি ঢুকলেন, ঢুকে এখন কি বসে আপনার কাছে তো টোকেনও নাই যেটা দিয়ে এনক্রিপ্ট করতে হবে, ওইটা নেই। তো ওইটা ডাইনামিক্যালি এটা পসিবল না, এবং আমাদের এমন কোনো প্যানেলও নাই যে প্যানেলে ডাইরেক্টলি কোনো ডেটা এন্ট্রি করা যায়। এটা একটা ফ্লো, যে এই এন্ডে থেকে এই এন্ড হইছে, এই এন্ড থেকে এই এন্ড, মানে অনেকগুলো ডিপেন্ডেন্সি মেইনটেইন করে লাস্টে একটা এবং এটা কোনো একটা স্পেসিফিক একজন পার্সনের কাছে নাই, এটা মাল্টিপল লেয়ারে আছে, মাল্টিপল অফিস অ্যাকচুয়ালি, জাস্ট লাইক চেয়ারম্যান, ডিন, এক্সাম অফিস, মাল্টিপল অফিসে আছে, যার কারণে কেউ যদি স্পেসিফিক কোনো একজন যদি করাপ্ট হয়ে যায় সেটা যাতে ইম্প্যাক্ট না ফেলে। মানে স্যার ডেভেলপমেন্টের সময় আছে কিভাবে এরপরে আর কি হবে? ডেভেলপমেন্ট হওয়ার পরে তো আমাদের কাছে এক্সেস নাই, ওইটা তো প্রোডাকশনে চলে গেছে। প্রোডাকশনের জন্য যে টোকেনটা আসছে, টোকেনটা তো ডাইনামিক্যালি জেনারেট দিচ্ছে এবং ডাইনামিক্যালি এটাকে এনক্রিপ্ট করে ডেটাবেসে রাখতেছে। তো আপনি ওই ডেটাবেস অ্যাক্সেস থাকলেও আপনি তো প্রোডাকশন থেকে ওই যে টোকেনটা জানেন না, এনক্রিপ্ট করার টোকেনটা তো জানেন না, তখন তো আপনি ডেটাবেসে রাখতে পারবেন। আপনার তো নির্দিষ্ট টোকেনটা জানতে হবে, ওই মোমেন্টের টোকেনটা। আপনি যদি জানেন যে কিভাবে এনক্রিপ্ট হচ্ছে, আপনি আপনারটাকে ফাইন্ড করে দিতে পারবেন। তাহলে তো কারণ একটা টোকেন লাগবে, আপনার টোকেন বেরোতে পারবেন। আমার টোকেনের পরে তো এটা হলো না। র্যান্ডমাইজ এটা র্যান্ডমাইজ, যখন আপনার ওই এক্সাম অফিসার হয়, এক্সাম অফিসার যখন একটা অ্যাপ্রুভ করতেছে, তখন ওই এক্সাম অফিসার ওই মোমেন্টের একটা টোকেন আসতেছে, কিন্তু আমি তো এক্সাম অফিসারের টোকেন আমার কাছে নাই। পুরো চেঞ্জ করতে অনেক সময় হয় যে আমাদের রেট চেঞ্জ হ্যাঁ, সেম অ্যাপ্রোচ। মানে তখন আবার হচ্ছে ফার্স্টে হচ্ছে রেজাল্ট দিবে, দেন হচ্ছে প্রসেস ফলো করে হ্যাঁ, সেম প্রসেস ফলো করে আবার ওই গ্রেডটাকে ডিভাইড করতে হয়, তখন আবার ডিফারেন্ট একটা টোকেন দিয়ে তো আবার সেম ওই একটা কি বলে ওই অ্যাপ্রোচ ফলো করে একটা টোকেন দিয়ে এন্ট্রি দিতেছে, ওই টোকেনটা দিয়ে থাকতেছে, স্পেসিফিক ওইটা থাকতেছে না যে এক্স্যাক্টলি এটা বসাই দিলাম ওই, ওইটা রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ ওইটা ওই টোকেনটা রিপ্লেস করতেছে এবং ওই টোকেনটা তখন আবার ডিক্রিপ্ট করতেছে। স্যার অনেকগুলো র্যান্ডম কি জেনারেট হচ্ছে স্যার। হ্যাঁ, এটা প্রোডাকশন লেয়ারে প্রোডাকশন পাসওয়ার্ড হচ্ছে এরকমই। আমাদের আরেকটা সার্ভার আছে যেটা হচ্ছে কনফিগারেশন সার্ভার, যেটা আপনারা কখনো দেখেন নাই বা আপনাদের অ্যাক্সেস নাই। এই কনফিগারেশন সার্ভারের কাজ হচ্ছে এই টোকেন জেনারেট করা, তারপরে ডেটাবেসের পাসওয়ার্ড জেনারেট করা, তারপর ডেটাবেসের সাথে কানেক্টিভিটি তৈরি করা। এটা হচ্ছে ডেটাবেস ওই কনফিগারেশন সার্ভারের কাজ। স্যার এখন এই এনক্রিপ্টেড কিগুলো তো এক জায়গায় স্টোর রাখা লাগে, নাহলে আপনি তো জানেন না কি তাহলে এটা রাখা আছে। স্যার এটা তো আপনি দেখতে পারবেন চাই। হ্যাঁ, এটা তো আপনি দেখতে পারবেন চাই। না আমাদের একটা টোকেন আছে, ওই টোকেনে তো অটোমেটিক আসতেছে, মানে ওইটা স্পেসিফিক ভাবে ওইভাবে ক্লিন করে দেখানোর কিছু নাই। কারণ আপনি তো যখন রাখতেছেন তখন তুই একটা অ্যালগরিদম ফলো করে একটা নির্দিষ্ট টোকেন ফলো করতেছেন, টোকেনটা দুই মোমেন্টে টোকেনটা আমার কাছে নাই। যে টোকেনটা দেখতে দেখে স্টোর রাখা। হ্যাঁ হ্যাঁ, যে এটা প্রথম বানাইছে অ্যালগরিদমটা, সে তো জানে যে কোন অ্যালগরিদম না অ্যালগরিদম তো দেখা যায়, কিটা তো ডিফারেন্ট, কিটা তো জানি না, অ্যালগরিদম তো সবাই জানে। আপনি যদি আপনার জেডাব্লিউ টোকেন দেখেন আমাদের সিএমএস এর, আপনি দেখলেও বুঝতে পারবেন কোন টোকেন দেয়া কিন্তু এটা যে সিক্রেটটা আছে, সিক্রেটটা কিন্তু আপনি জানেন, এই কারণে টোকেনটা দেয় ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, এটা না ক্রিপ্টোগ্রাফি রাইট, আবার এর জন্য আমাদের মানুষরা দেয়, মানুষরা স্যার আমাদের গ্রেডগুলো কোথায় সেভ? এটা দিছে না মানে কার সেন্টার কোনো ইয়ার আছে না, শুধু সাউথ ইস্টের একটা নির্দিষ্ট আছে যে সাউথ ইস্ট স্টুডেন্টের এটা একটা ইউএমএস আমরা এটা সিএসসি হচ্ছে জুম হয়ে যায় ইউজিসির আন্ডারে না স্যার, যদি ডেটাবেস কোনদিনও স্যামসাং ডেটাবেস যদি উড়ে যায়, হ্যাঁ তাহলে কি হ্যাঁ, এটা শোনার কথা বলছেন, ডেটাবেস উড়ে যেতে পারে, কিন্তু এই ডেটাবেস উড়ে যাওয়ার জন্য আমাদের অনেক রকমের ডিজাস্টার রিকভারি প্ল্যান আছে। ঠিক আছে, এটা আমাদের অনেক কপি আছে, বিভিন্ন জায়গায় কপি রাখা আছে, এরকম অনেক জায়গায় এটার ব্যাকআপ রাখা আছে। আমরা ব্যাকআপের জন্য অনেক টাকা খরচ করি। স্যার যদি ব্যাকআপ সব জেনে তারপরে একসাথে বানাবো, না এটা আবার তো এটা তো বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রিজনে আছে। মনে করেন এশিয়া ডুবে গেছে, আমরা আফ্রিকা থেকে নিয়ে আসবো। মনে করেন সাউথ ইস্ট ডুবে গেছে, আমরা সিঙ্গাপুর থেকে নিয়ে আসবো।
অনেক জায়গায় ব্যাকআপ রাখা আছে, ব্যাকআপ আমরা অনেক ই করে রাখি। এটা সব কিছু আপনাদের উপরে আর কি, এটা যদি হাওয়াই গেল লাগে আমি নিজে হাওয়াই যাবো আর কি তখন। হ্যাঁ আছে, সব জায়গায় আছে, অফলাইনে আছে, অনেকভাবে আছে ব্যাকআপ। স্যার এগুলো তো আইটি ডাইনামিক আছে, ডাইনামিক। আইটি রুমে যে সার্ভার এটাতে কি রাখে? এখানেও আছে, এখানেও অনেক সার্ভার আছে, আমাদের আর্কিটেকচার অনেক বড়। আপনারা শুধুমাত্র কিছু প্যানেল দেখেন, কিন্তু আসলে আমাদের প্যানেল ডিজাইন কি করছে? এটা ডিজাইন অনেকের হাতে, এটা স্পেসিফিক এরকম না, এটা অনেকের হাতে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? কি কনফিউশন বলেন? এত বড় জিনিস হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ বুঝি নাই। আপনার কাছে তো সব এক্সেস তাও কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ব্লকচেন বুঝেন কি বলেন? একটুর উপরে দিলে কিছু হবে না। এইটাই এখন আপনি তো সবগুলো এক্সেস আছে না, এটা তো আপনার তো টোকেন তো আমার কাছে নাই, সবার টোকেন কি আমার কাছে আপনি আছে? জানেন না টোকেন আমি কি আপনার পাসওয়ার্ড জানি? আপনি তো চাই আমার পাসওয়ার্ড দিতে দিতে হবে। পাসওয়ার্ড রিসেট করবেন, তাহলে ওটিপি যাবে আপনি ওটিপি ছাড়াও করতে পারেন। না। না স্যার কোড চেঞ্জ করে দিবেন স্যার। এটা একজনের উপর ডিপেন্ডেন্ট না, এটা পসিবল, বাট একটা অফিসিয়াল উপরে মানে একটা নির্দিষ্ট উপরে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার যখন টাইপ করা পুরোটা ট্রেস করতে পারবে। আপনার ডেটা যদি এক থেকে এ প্লাস করা হয়, এটা কে কখন কোন মোমেন্টে কে কি করছে পুরোটা ব্যাক ট্রেস করা হবে। স্যার আপনার বক্তব্যকে দেখতে পারেন, আপনি বক্তব্যকে এটা সিস্টেমেটিক্যালি লগ লেয়ার এটা সিস্টেমেটিক্যালি এটা যদি আর লগ থাকে আপনার প্রত্যেকটা ডেটাবেসে যখন একটা ই থাকে কি বলে এটাকে কুইরি কোর্স থাকে এই কুইরি লগগুলো থাকে যে কখন কোন ইউজারদের কখন কি করছে আপনি যে কাজগুলো করছেন এটা তো লগ আছে। হ্যাঁ এটা কি দেখতে এটা লগ আছে, মনে করেন আমি করার ওকে আমি আপনার গেট চেঞ্জ করি, এখন আমার ঢুকতে হবে না প্রমাণ কোথায় কনফিগ অ্যানালাইসিস, তো তখন আপনার ডেটাবেসে লগ দেখবে, তখন ডেটাবেস থেকে লগ থেকে খুঁজে বের করবে যে আছে ওই যে ও ঠিক আছে ফুটপ্রিন্ট আপনার থাকবে। সবাই করে আপনি করেন এক্সেস না এটা সিজি টেস্ট ব্যবহার হয় না, সিজি ক্যালকুলেশন যখন হয় তখন প্রত্যেকটা কোর্স থেকে ক্যালকুলেট করা হয়, স্পেশালি এই ডিটেইলসে কোথাও লেখা নেই সিজি কে হতেছে চেঞ্জ করে দিলাম 3.9 এটা ক্যালকুলেট করে দিয়েছে। এটা ক্যালকুলেটেড তো আপনি যদি সিজি চেঞ্জ করতে হয় তখন প্রত্যেকটা কোর্সে গিয়ে চেঞ্জ করতে হয়, প্রত্যেকটা কোর্সে চেঞ্জ করতে গেলে প্রত্যেকটা ভাইটা কিন্তু আগে টোকেন লাগবে আপনার। না ওটা যখন চেঞ্জেস হয় তখন ওটিপি যায় তার কাছে, এখন একটা মানুষের যদি ওটিপিও হ্যাক হয়ে যায় এখন এরপরে কি করার আছে, তাহলে তো তারটা হ্যাক হয়ে যাওয়াই উচিত। না এখন আসে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস, ওকে মাঝখানে অন্যদিকে চলে গেছিলাম। সবার লাস্টে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস হচ্ছে আপনারা অলরেডি জানেন অনেক রকমের ডেটাবেস আছে, মাইস্কুয়েল, নোস্কুয়েল, রিলেশনাল ডেটাবেস, ক্যাশিং ডেটাবেস, অনেক 6-7 রকম ডেটাবেস প্রকার আছে। তো আপনারা হয়তো বা শুধুমাত্র রিলেশনাল ডেটাবেস দেখছেন, কেউ কেউ এখনো দেখেননি, দেখছেন সবাই তো? রিলেশনাল ডেটাবেস মাইস্কুয়েল, আমাদের ডেটা কোনো না কোনো ডেটাবেসে থাকবে, এই হচ্ছে কথা। এখন ডেটা কোথা থেকে আসতেছে? ডেটা আসতেছে আমাদের ইউজারের পাশ থেকে। মনে করেন আমাদের একটা ফর্ম নেম ইমেল সাইন আপে ক্লিক করলাম, ডেটাটা যাবে কোথায়? ডেটাবেসে।
এখন এই যে মাঝখানে এই ডেটাটা প্রসেস হইতে হয়। প্রসেস কিভাবে হয়? প্রসেস হচ্ছে আপনার এই ডেটাটা ভ্যালিড কিনা। ইমেল দিলেন, একটা হাবিজাবি ইমেল তো দিতে পারেন না, আপনাকে চেক করতে হবে ইমেলটা ভ্যালিড কিনা। এবং এই যে ডেটাবেস, এই ডেটাবেসের সাথে একটা কানেকশনের দরকার আছে, যে এই ডেটাবেসে একটা কুইরি ইনসার্ট হবে, একটা জিনিসের সাথে একটা কুইরি আমাদের ইনসার্ট করতে হবে, একটা কুইরি চালাতে হবে। সেই কুইরিটা কি চালাবে? সেই সার্ভিসটা চালাবে। তো এইটা হচ্ছে আমাদের মাঝখানে যে লেয়ারটা থাকে, সেটা হইতেছে আমাদের ব্যাকএন্ড। আমি একটা ওয়াকম চাইছিলাম, আমাকে ওয়াকম দেয় না, এই জন্য আমার অনেক কষ্ট করতে হতেছে। শিকল স্যার এটা আছে হ্যাঁ, নিয়ে আসলেন তো হয়ে যেত। না, আমি অনেক প্রতি সেমিস্টারে ওয়াকম চাই, কিন্তু আমাকে রিজেক্ট করে দেয়। তো আমরা যখন এটা সাইন আপে ক্লিক করতেছি, এই ডেটাটা ব্যাকএন্ডের কাছে আসতেছে। ব্যাকএন্ডে আমরা একটা নির্দিষ্ট মেথড লিখছি, সাইন আপ মেথড। আপনাদের মনে আছে, কন্ট্রোলার এই ডেটাটা রিসিভ করে, তাই না? কন্ট্রোলার রিসিভ করার পরে সেটা সার্ভিসের কাছে যায়। সার্ভিসে আমরা কি করি, একটা কোড লিখছিলাম, যে ইনসার্ট ইনটু সামথিং। তো ওই কোডটা লিখলে পরে বেসিক্যালি ডেটাবেসে যে সেভ হইল, স্টোর হইল। এই হলো বিষয়। তো এই যে মেইন কিন্তু ব্যাকএন্ডের অনেক বড় রেসপন্সিবিলিটি। ব্যাকএন্ড কি করতেছে? ডেটাটাকে রিসিভ করতেছে, ডেটা ভ্যালিডেট করতেছে এবং ডেটাটা ডেটাবেস লেয়ারে পাঠাচ্ছে। বুঝে গেছে? তো এই যে ব্যাকএন্ড কিন্তু ডেটা নিয়ে খেলাধুলা করতেছে। তাহলে ফ্রন্ট এন্ড হইতেছে ভিউটা, দেখতে পারেন। যেটা ইউজার দেখতেছে। এই যে ব্যাকএন্ডের জন্য আমরা শুধুমাত্র সার্ভিস লেয়ারের কোডটা লিখি সাধারণত। কন্ট্রোলার পার্টটা আমরা ইগনোর করি। কন্ট্রোলার লেয়ারটা মেইনলি আমাদের সাইন আপের জন্য, মানে ফ্রন্ট এন্ডের জন্য। তো কন্ট্রোলারের পার্টটা সার্ভিস লেয়ার কি করতেছে? সার্ভিস লেয়ার বিভিন্ন কোড লিখে ডেটাবেসে পাঠাচ্ছে। তো এই ব্যাকএন্ডের এই সার্ভিস লেয়ারের কোডটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা যায়, জাভাতেও লেখা যায়, পিএইচপিতেও লেখা যায়, হোয়াটএভার, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায়। তো কিন্তু আমরা কি করছি, জাভা এফএক্স এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, এইটারও ভিতরে ঢুকাই নিয়ে আসছি, এটাকেও ঢুকাই নিয়ে আসছি, একটা কোডের মধ্যে সব কোড করে ফেলছি। মানে একটা প্রজেক্টে আমি জাভা এফএক্স এর কোডও করছি, ফ্রন্ট এন্ডের কোডও করছি, ব্যাক এন্ডের কোডও করছি, আবার ডেটাবেসে রাখার কোডও করছি। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এটাকে আমরা বলতেছি একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন। যেটা মানে হইতেছে এই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সবকিছু, এভরিথিং। বুঝে গেছে? তো এটার ভিতরে ফ্রন্ট এন্ডও আছে, এটার মধ্যে ব্যাক এন্ডও আছে, এটার মধ্যে ডেটাবেসও আছে। এখন যুগ চেঞ্জ হয়েছে, আমাদের ইউজারের সংখ্যা অনেক বেড়ে গেছে, আমাদের ডিপেন্ডেন্সি কমানো প্রয়োজন। একটা প্রজেক্টকে যদি আমরা একসাথে সবকিছু একসাথে রাখি, এই প্রজেক্টটা অনেক বড় হয়ে যায়, মেইনটেইন করা অনেক কঠিন হয়ে যায়। ইন ফিউচার যদি এটা আবার স্কেল আপ করার প্রয়োজন হয়, যেমন অ্যাডভাইজিং এর টাইমে শুধুমাত্র একটা পেজের উপরে চাপ অনেক বেশি থাকে, বাকি পেমেন্টের সময় কোনো চাপই থাকে না। রেজিস্ট্রেশনের সময় পেমেন্টের বেশি চাপ থাকে, অ্যাডভাইজিং এ তেমন কোনো চাপ থাকে না। তো এই যে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট মডিউলগুলোর উপরে বেশি প্রেসার পড়ে, আমরা চাইলে পরে এই জিনিসটাকে সেপারেট আউট করে ফেলতে পারি। তো এই সেপারেশনের টার্মগুলো থেকে আসতে কি আসছে, আমরা আলাদা করে ফেলছি, যে আমাদের ডেটাবেসের লেয়ার হইতেছে আলাদা করে ফেলছে, যে আমরা একটা ডেটাবেস আর্কিটেক্ট রাখবো, যার কাজ হবে এই ডেটাবেসের কুইরিগুলোকে মেইনটেইন করা, ডেটাবেস ডিজাইন করা। ডেটাবেস পার্টটা আলাদা করে দিলাম, আমরা ব্যাকএন্ডের পার্টটাকে আলাদা করে ফেলছি, যে আমার রেসপন্সিবিলিটি শুধু ব্যাকএন্ডের কোড লেখা। ঠিক আছে, আমি সার্ভ করবো না, আমি ওয়েটারও হবো না, আমি শেফও হবো, মানে দুইটা একসাথে আমি হবো না, ওয়েটার শেফ সব আমি হবো, তা হবে না। আমি শুধুমাত্র রান্না করবো, শেফ, আমি শুধু শেফ। তো ব্যাকএন্ড আলাদা হয়ে গেল। তো বাকি থাকলো কি ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে জাস্ট এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো এই HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কাজ কি? শুধুমাত্র এই ভিউটাকে দেখানো, ব্যাকএন্ড আপনাকে যে ডেটাটাকে দিচ্ছে সেটাকে আপনি দেখাবেন এবং ব্যাকএন্ডকে ডেটাগুলোকে আবার পৌঁছায় দেবেন। ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি বুঝে গেছে? তো এই যে ফ্রন্ট এন্ডের জন্য আমরা সাধারণত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। এই HTML, CSS, জাভাস্ক্রিপ্টকে আরো সুন্দরভাবে কোড করার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, ভিউ, এরকম এক্সেট্রা অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো শুধুমাত্র ফ্রন্ট এন্ড হিসেবে
ইউজ করা যায়। ফ্রন্ট এন্ড তাদেরকে আমরা বলি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর যারা শুধুমাত্র ব্যাক এন্ড নিয়ে কাজ করে ব্যাক এন্ড তাকে বলি না ব্যাক এন্ড ডেভেলপার। সবকিছু করলে ফুল স্ট্যাক। আর ব্যাক এন্ড যদি ফ্রন্ট এন্ড শিখে ফেলে যে আমি টুকটাক HTML CSS লিখতে পারি, তখন সে হয়ে যায় ফুল স্ট্যাক ডেভেলপার। আচ্ছা ডেটাবেজের ডেটাবেস ব্যাক এন্ড সবই পারে। তো ব্যাক এন্ড রোলটা আমরা যে কোর্সটা এখন করতেছি সেটা একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ জাভা। এই রোলটা খুবই সেনসিটিভ এবং খুবই কি রোল আমাদের এই ইন্ডাস্ট্রিতে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্স আছে। আপনি ডেটাবেস নিয়ে কাজ করতেছেন, আপনি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছেন, মানে ফ্রন্ট এন্ড নিয়ে যারা কাজ করবে তারা আপনার কাছ থেকে ডেটা নিবে। ডেটাবেস যে কি করবে, ডেটাবেসে কিন্তু ইনসার্ট করেন বা কুইরি চালান, আপনাকে ডেটা প্রোভাইড করতেছে। তো ব্যাক এন্ড ছাড়া কিন্তু কোনো লেয়ারই সম্ভব না। তারপর আবার ডেভঅপস যদি হয়, ডেভঅপস হচ্ছে আপনার এই কোডটাকে ডিপ্লয় করা সার্ভারে, তো সেও কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট। তো ব্যাকএন্ড হচ্ছে কি একটা কি রোল প্লে করে, ব্যাকএন্ড অনেক ভাব নিয়ে বসে থাকে, যেহেতু তার কাছে সবকিছু সে ভাব নিয়ে বসে থাকে। কিন্তু এই ভাব নিয়ে বসে থাকা যাবে না, আমাদেরকে সবাইকে হেল্প করতে হবে। ফ্রন্ট এন্ড কে আমরা ডেটা দিচ্ছি, তো ফ্রন্ট এন্ডকে বুঝাইতে হবে তোমাকে এই ডেটা দিচ্ছি তুমি এইভাবে দেখাও। তো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে কিন্তু ফ্রন্ট এন্ডকেও জানতে হবে, আবার ডেটাবেসকেও জানতে হবে, ডেভঅপসকেও জানতে হবে। আপনি এমন একটা ব্যাকএন্ড লিখে বসে আছেন, ডেভঅপস এটাকে ডিপ্লয় করতে পারলেন না, কোনো ভ্যালু আছে আপনার কোডে? কোনো ভ্যালু নেই। আপনি ডেটাবেস এমন ভাবে জানাইছেন, আপনি ডেটা এমন ভাবে দিতেছেন যে ফ্রন্ট এন্ড এই ডেটাটাকে কোনোভাবে দেখাতে পারতেছেন, কোনো স্ট্রাকচার আনতে পারতেছেন না, তাহলে আপনার এই ব্যাকএন্ডে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো আমাদের কোড করার সময় একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করা উচিত। এই নির্দিষ্ট ফরম্যাট ফলো করলে আপনি সবাইকে একটা স্ট্রাকচার ফলো করলে সবাই সুন্দরভাবে কোড করতে পারবে এবং একটা হেল্পফুল এনভায়রনমেন্ট তৈরি হয়। ঠিক আছে? সো আমরা এই মাঝখানের লেয়ারে এখন থেকে কাজ করব, বুঝে গেছে? তো এইটাই হইতেছে আমাদের এই সেমিস্টারের টার্গেট। তারপরে কোয়েশ্চেন, আমরা কোন লেয়ারে আছি বুঝে গেছে? আমরা মাঝখানের লেয়ারে আছি, যেটা আমাদের কাজ দেখা যায় না। হ্যাঁ অবশ্যই ব্যাকএন্ড ডেভেলপারকে গান শুনতে হবে, কারণ আপনার রোলটাই তো ইম্পর্টেন্ট। ডেটাবেস তো ডিজাইন করার একজন থাকে, উনি কি ডিজাইন করে দেওয়ার পরে রিপোজিটরি লেখা হয় এরকম কিছু নেই? হ্যাঁ, আর্কিটেক্ট যদি থাকে তাহলে আর্কিটেক্ট রেসপন্সিবিলিটি, সে যেটা অপটিমাইজ করে, ইন্ডেক্সিং করে, ক্যাশিং করে, যেটা আর্কিটেক্টের এগুলো আছে। আচ্ছা যে কি কি অ্যাট্রিবিউট থাকবে, তো এটা কি ডেটাবেস যে হ্যান্ডেল করে উনি ডিজাইন করে নাকি ব্যাকএন্ড ডেভেলপার সিলেক্ট করে? এটা সিস্টেম আর্কিটেক্ট ডিজাইন করে। আগে রিকোয়ারমেন্ট আনা হয়, আমরা আইটি কোর্স করছি কিছু শিখি না স্যার। স্যার অনেক কিছু এই যে আমার সাথে সেম টিচারের কাছে স্যার হয়েছে আব্দুল্লাহ ভাই বলছে আইডি দিতে শিখে তাই না? হ্যাঁ আসলে খালি আমি এক পর্যায়ে আমাদের মানা করছে এটা কিন্তু শুনে নেই, তো সেটা ভাই বলছে যে শেখায় আপনি একটা ইউএমএস বানাবেন, আপনি বলছেন ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, আপনি ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি লাইসেন্স হলো, আপনি ইউএমএস ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, আপনি পুরো টিমটা অভিযান, ঠিক আছে, আপনাকে আমরা ডেকে নিয়ে আসছি। এখন আপনাকে আমরা রিকোয়ারমেন্ট বুঝাচ্ছি যে আমার হইতেছে অ্যাকাউন্টস অফিস আছে, আমার অ্যাডমিশন অফিস আছে, অ্যাডমিশন অফিসে আমার এই এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ি এই ফর্মটা দিচ্ছে, সেইভাবে ভর্তি দিচ্ছে, ঠিক আছে। অ্যাকাউন্টস অফিস আছে, অ্যাকাউন্টস অফিসে যেভাবে টাকা নিচ্ছে এইভাবে টাকাগুলো এন্ট্রি করতেছে, এন্ট্রি হিসাব রাখতেছে, লেজার বানায় রাখতেছে। এখন আপনাকে বলা হলো যে আপনি এবার আমাদের জন্য একটা সিস্টেম ডিজাইন করে দেন, আমরা ইউএস চাচ্ছি। এখন আপনি সিস্টেম বানানো শুরু করলেন, এটাকে বলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, শিখছেন? তো এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময় আমাদেরকে সবকিছু ফাইনালাইজ করতে হয়, যে ইউজারের সাথে যা যা কথা বলার আছে সব কিছু আমরা বলে নিই, যে তোমার এটা লাগবে, এই ফিচার আমি দিব, তুমি আমাকে 10 লাখ টাকা দিবে, হিসাব ক্লোজ, তাই তো? একদম বাংলা ভাষায় আগে যদি বলি, তো তার কাছে রিকোয়ারমেন্ট আমি নিয়ে নিলাম যে আমরা এই জিনিসটা আপনাকে দিব, আপনার এই রিকোয়ারমেন্ট। এখন আসতেছে আমাদের লেভেলে, আমরা তখন কি করতেছি, আমরা আর্কিটেকচার ড্র করা শুরু করতেছি। মনে করেন যে ইউআই কথা যদি বলি, আমাদের ইউআই ডিজাইনার আছে একজন, এই ইউআই ডিজাইনার দিয়ে আমরা ইউএমএসটাকে হাতে কলমে ফিগমা দিয়ে ডিজাইন করে ফেলছি, যে এইটা হইতেছে আপনাদের একটা ফ্লো, যে এইভাবে আপনার সিস্টেমটা দাঁড়াবে। আমরা কিন্তু এখনো ডেভেলপ করিনি, আমরা ডেভেলপ করব। তো এটাকে কি বলে, আমরা যেটা বানাচ্ছি ইউজার ডায়াগ্রাম বলে,
কেস ডায়াগ্রাম, এই কেস ডায়াগ্রামগুলো আমরা বানাই ক্লায়েন্টকে দিলাম, দেখাই দেখেন এটা কিন্তু বানাই দিচ্ছি, কোনো সমস্যা থাকলে কখনোই পাবে। সে বললো না ভাই ঠিক আছে পারফেক্ট, তাহলে সাইন দিয়ে দেন, ডকুমেন্টেড হয়ে গেল, সাইন দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আমরা কোড করতে বসছি। এখন ডেটাবেস আর্কিটেকচার যারা আছে, সিস্টেম আর্কিটেক্ট যারা আছে তারা বসলো, বসে অ্যাট্রিবিউট ডিফাইন করলো, এরকম সবকিছু আর্কিটেকচার ডিফাইন করলো। ইউআই ডিজাইনার যে আছে সে এই ইউআই থেকে এইচটিএমএল এ কনভার্ট করা শুরু করলো। মাঝখানে একজন আছে যে হইতেছে এই কম্পিউটার লেখা শুরু করলো, ব্যাকএন্ড লেখা শুরু করলো, এইভাবে বিভিন্ন ভাবে ধাপে ধাপে একজন একটা কোড করে প্রজেক্টটা শেষ। এখন প্রজেক্টটা যখন শেষ হয়েছে তখন টেস্টারের কাছে পাঠাইলো, টেস্টার হইতেছে এই কোডটাকে টেস্ট করে বললো পারফেক্ট, এটা এখন ক্লায়েন্টকে দিয়ে দেবে। এখন বিসি মহোদয় আসছে, ওকে ফাইন, সবাই ইউজ করা শুরু করছে। ইউজ করা শুরু করতে করতে এখন তার কাছে মনে হইলে যে আরে আমি এটা মিস করছি, আমার তো এই জিনিসটা বলা হয়নি। এখন সে আমাকে বলবে, তখন বলবো যে ভাই ডকুমেন্টে কই আছে দেখাবে, আমাকে দেখাতে পারবো না, তখন বলতে হবে টাকা দেন। তখন আমাদের ওই স্ট্রাকচারটা যেটা আমরা বানাইছিলাম দেখা গেছে যখন আমরা সিস্টেম ডিজাইন করছি তখন এই ফিচারটা দিয়ে ডিজাইন করে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। কমেন্টে উঠাই দিলাম, বললাম যে আমাদের এক মাস টাইম লাগবে, আমরা ডেভেলপ করে আবার তো এইভাবে মনে করে ঘুরতেছে আমরা টাকা ইনকাম করতেছি তো করতেছি। এটাই সিম্পল আছে। স্যার আপনি আজকে কবে নিউজ স্যার নেক্সট সেমিস্টার নিয়ে অ্যাডভান্স আমাদের আজকে এই ক্লাসে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আইএসডি সব শেষ। তো আপনাদের যেটা আসলে এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্টের কাছে ডিল করবেন সবকিছু ডকুমেন্টেড রাখবেন, না হলে একটা প্রজেক্ট কখনোই শেষ হবে না। আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রজেক্ট ক্লোজ হয়ে যায়, শেষ হয় না। একটাই কারণ, দুইটা কারণ বেসিক্যালি, একটা হচ্ছে আমাদের টাকা নাই, আর একটা হচ্ছে আমাদের সময় নেই। দুইটার যে কোনো একটা যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনার প্রজেক্টটা কমপ্লিট হবে না। তো আপনি যে টাইমলাইন তৈরি করতেছেন, আপনি ইউএমএস বানাইতেছেন, আপনি বিসিএসআরে বলে আসছেন 1 মাসে বানাই দিতেছি, আপনি যখন সিস্টেম আর্কিটেকচার করছেন দেখতেছেন এটা 2 বছরের কাজ, এটা কিন্তু ফিজিবল না। তো যারা মার্কেটিং পিপলরা কি করে, যা বেচে দিয়ে আসে পড়ে। এখন চাপটা পড়ে হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার বা ডেভেলপারদের উপরে, যে এখন তো আমার এটা 2 মাসে বানাই দিতে হবে। এই কারণে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি হয়, প্রচুর প্রেসার থাকে। দেখা যায় যে তাদের রাত ভরে কাজ করতেছে কোনো ডিপ্লয়মেন্টের দিকে, কারণ হচ্ছে এটা বেচে দিয়ে আসে বলছে আমার তো ডিপ্লয়মেন্টের দিকে চলে আসছে, এখন আমার যে সামহাউ রিলিজ করতেই হবে। তো এইটা হচ্ছে একটা প্রেসার। তো এটা হচ্ছে সবকিছু ডায়াগ্রাম থাকতে হবে, ডকুমেন্টেড থাকতে হবে, তাহলে আপনি এই জিনিসটা নিয়ে পরে ডিল করতে পারবেন, আদারওয়াইজ এটা পারবেন না। দ্যাটস দ্য আইএসটি কোর্স। এখানে অনেক রকমের ডায়াগ্রাম দেখানো হয়, অনেক রকমের ইউজ কেস দেখানো হয়, অনেক রকমের প্ল্যান দেখানো হয় যে কিভাবে আপনি কোড করতে পারেন, স্ক্র্যাচ, অ্যাজাইল, অনেক মেথডোলজি দেখানো হয়। যেসব ওয়েতে যদি আপনি কোড করেন তাহলে একটা প্রপার গাইডলাইন অনুযায়ী, একটা প্রপার ওয়েতে আপনি আগাইতেছেন। একটা পলিসি অনুযায়ী আগাইলে জিনিসটা সুন্দর হয়, গোছানো হয়। এই কারণে হচ্ছে আইএসটি কোর্সটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট ম্যানেজ করার জন্য। আমরা এখানে কোন মেথডে করব? এজেলি তো মানে বেশি ইউজ হয়। অ্যাজাইল মানে হচ্ছে কোনো প্ল্যানিং প্ল্যানিং ফিক্সড থাকে না। আছে ওগুলা আমরা বারবার করব আর কি, প্রত্যেকবারই প্ল্যানিং যেটা প্রত্যেকবার ইউজারদের এই যে ইনভলভ করতে আমরা পারি তো এই সব ইউজার আমরা কাজ করেন, আপনি অ্যাজাইল স্ক্রাম মনে করেন বুঝেন না, আপনি একটা বড় প্রবলেম আসছে, আপনি প্রবলেমটাকে টুকরা টুকরা করবেন, ভাগ করবেন, ঠিক আছে? এখন এই ভাগ করাটা যখন বুঝতে হবে যে আপনি এতটুকু কোড কতক্ষণের মধ্যে করতে পারবেন। এখন একটা চিন্তা করেন, আপনি স্টুডেন্ট লেজার তৈরি করতে যাচ্ছেন, স্টুডেন্ট লেজার তো সবাই বুঝেন অ্যাকাউন্টসের আমাদের যে বিষয়টা, তাহলে এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কোন একজন ফর্ম বানায় রাখছে যে এন্ট্রি দিতেছে, আরেকটা পার্ট হচ্ছে সেটা দেখতেছে, তাহলে দুইটা পার্ট বানাতে হবে। এখন সবার প্রথমে কি করতে হবে, আপনার ডিপেন্ডেন্টকে দেখানোর সাথে আপনার এই এন্ট্রিটা ডিপেন্ডেন্ট, আগে এন্ট্রি বানাইতে হবে তারপরে দেখাতে হবে, ধরে নিন। তো এই যে ফর্ম, আপনি জানেন যে একজন সিনিয়র ডেভেলপারের এই ফর্মটা বানাইতে 12 ওয়ার্কিং আওয়ার টাইম আছে, 12 ম্যান আওয়ার লাগে। তো তাহলে পরে আপনি ওই ব্যাকেন্ড ডেভেলপারকে 12 ঘন্টা সময় দিবেন, 12 ঘন্টার মধ্যে সেই ফর্মটা বানাই দিবেন, তারপরে তাকে আরেকটা কাজ অ্যাসাইন করবেন। তো একটা
সিকোয়েন্সিয়ালি বজায় থাকতেছে, যে আমি প্রথমে তাকে এটা দিয়ে বানাইতেছি, তারপর তাকে আরেকটা ফর্ম দিতেছি, এরকম করে একটা তৈরি করা, যে তার একটা প্ল্যান তৈরি করা, যে সে এই 12 ঘন্টা এটা করবে, এই 12 ঘন্টা এটা করবে, তাহলে এই মডিউলটা শেষ করবে, এরকম করে তার একটা প্ল্যান তৈরি করা। বুঝে গেছে এতটুকু? এখন সে কি কি কমপ্লিট করছে, কি কি করতে পারে না, সেটা একটা ট্রেস লাগবে। সো তখন কি করবে, তখন হইতেছে সে ওই প্ল্যানটা কখন শুরু করছে সেটাকে ইন প্রোগ্রেসে নিয়ে আসবে, ইন প্রোগ্রেস মানে সেটা করতেছে, যখন সে সেটা কমপ্লিটে পাঠিয়ে দিবে। প্রত্যেকটা ছোট ছোট ভাগ হিসেবে চিন্তা করেন, ভাগ করে সে টুকরা টুকরা করে প্রত্যেকটা একটা ইস্যু আকারে এরকম ইন পেন্ডিং, ইন প্রোগ্রেস, কমপ্লিট। তো এইভাবে আপনি উইকলি অবজার্ভ করেন যে তাকে এতটুকু কাজ দেওয়া হয়েছিল, এই সপ্তাহে তুমি কয়টা কাজ করতে পারছো, তোমাকে 3টা মডিউল দেওয়া হয়েছে, তুমি 3টা মডিউল পারছো, সে হয়তো পারে নাই, একটা পেন্ডিং আছে, সেটা চলে যাবে ব্যাকলগে, এই সপ্তাহের কাজের সাথে ওইটা একটা অ্যাড হয়ে যাবে, এরকম করে ঘুরতে থাকবে প্রত্যেক সপ্তাহে ঘুরতেই থাকবে, এবং ওই কাজগুলো নোটের অবস্থায় থাকবে, কোনটা কখন কাজ করা হচ্ছে। তাহলে আপনার একটা অনেক সময় 7 দিনও হয়, অনেক সময় 15 দিনও হয়, ডিপেন্ড করতেছে টিম বাই টিম, অনেক সময় ডেইলিও হয়। কার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সেটাকে ট্রেস আউট রাখা, যে এটা ট্রেস করতেছে এটাই। এখন অনেক রকম ফলো করা যায়, অনেক রকম ফলো করা যায়, যে যেভাবে ফলো করে।